বাংলাদেশের আনাচে কানাচে তো অনেক পুরনো ধর্মীয় ঐতিহ্য ছড়িয়ে আছে, তাই না? আবার সময়ের সাথে সাথে কিছু হয়তো ম্লানও হচ্ছে। ঠিক। আবার নতুন নতুন আধ্যাত্মিক ধারাও কিন্তু আসছে। হ্যাঁ, সেটাই। তো আজ আমরা এরকম কিছু হিন্দু, বৌদ্ধ আর ওই যে ইসকন সম্পর্কিত জায়গাগুলো নিয়ে একটু কথা বলবো। হাতে যে তথ্য আছে তা দিয়ে দেখব আর কি, কিভাবে ঐতিহ্যগুলো টিকে থাকছে বা হয়তো হারিয়েও যাচ্ছে। হুম, ঠিক। এই আলোচনা থেকে আসলে বাংলাদেশের যে ধর্মীয় আর সাংস্কৃতিক বৈচিত্র্য, সেটার একটা বেশ জীবন্ত ছবি পাওয়া যাবে আশা করি। আচ্ছা, শুরুতেই হিন্দু তীর্থস্থানগুলো দিয়ে শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, সেটাই ভালো হয়। যেমন ধরুন দিনাজপুরের কান্তেজীয় মন্দিরটা। এটা কিন্তু 18 শতকের টেরাকোটার কাজের জন্য দারুণ বিখ্যাত। ওহ হ্যাঁ, ওই টেরাকোটার কাজগুলো নাকি রামায়ণ মহাভারতের গল্প ফুটিয়ে তোলে। আর ভালো ব্যাপার হলো ওটা এখন প্রত্নতত্ত্ব বিভাগ দেখছে, তাই না? সংরক্ষিত। ঠিক তাই। ওই শিল্পের ধারাটা যে টিকে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আবার দেখুন সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির। হুম। এটা তো ৫১ পীঠের একটা। বলা হয় এখানে দেবীর হাতের তালু পড়েছিল, সেজন্য জায়গাটা খুব পবিত্র। আচ্ছা, আচ্ছা। দুর্গাপূজা বা কালীপূজার সময় এত ভক্ত আসেন, দেখলেই বোঝা যায় এই ঐতিহ্যটা কতটা জীবন্ত। আর রাজশাহীর পুঠিয়া, সেখানে তো অনেকগুলো মন্দির একসাথে। গোবিন্দ মন্দির, ভুবনেশ্বরী, দারুণ সব স্থাপত্য। হ্যাঁ, পুঠিয়া একটা কমপ্লেক্স, অসাধারণ জায়গা। আর শুনলাম যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্ভাব্য তালিকার জন্য নাকি প্রস্তাব করা হয়েছে। ওহ, দারুণ তো। এটা তো তাহলে নিশ্চয়ই এর সংরক্ষণে আরও সাহায্য করবে। অবশ্যই করবে। আন্তর্জাতিক স্বীকৃতি পেলে সংরক্ষণের চেষ্টাটা আরও জোরদার হয় সাধারণত। আচ্ছা, এর পাশাপাশি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের কথা তো বলতেই হয়। হ্যাঁ, ওটা তো আমাদের জাতীয় মন্দির। একদম। দুর্গাপুজোর সময় তো ওখানে উৎসবের আমেজটাই অন্য রকম থাকে, দেখার মতো। আর সিলেটের অদ্বৈত আশ্রম, সেটাও কিন্তু বৈষ্ণব ধর্মের প্রচারের ক্ষেত্রে, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব মতবাদ ছড়ানোর জন্য একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। হুম, বুঝলাম। কিন্তু সব জায়গার ভাগ্য কি একরকম? যেমন ধরুন পানামনগরের মন্দির বা সোনারগাঁয়ের শিব মন্দির, এগুলোর অবস্থা তো এখন বেশ খারাপ, তাই না? প্রায় পরিত্যক্ত বা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা দুঃখজনক বাস্তবতা। এর কারণটা কি হতে পারে? শুধু অবহেলা নাকি অন্য কিছু? এটা আসলে একটু জটিল প্রশ্ন। অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরুন সংরক্ষণের জন্য যথেষ্ট টাকা না থাকা, বা স্থানীয় লোকজন হয়তো মারিয়ে গেছে, বা ধরুন ব্যবস্থাপনার অভাব। আবার সময়ের সাথে সাথে তো জিনিস নষ্ট হয়ই। হুম। সব ঐতিহ্যকে সমানভাবে টিকিয়ে রাখাটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। তবে যশোরেশ্বরী বা থাকেশ্বরীর মতো জায়গাগুলো দেখে বোঝা যায় ধর্মীয় বা সামাজিকভাবে যদি সচল থাকে, তাহলে ঐতিহ্য টিকে থাকার সম্ভাবনাটা বেড়ে যায়। ঠিক। হিন্দু ঐতিহ্যের এই টিকে থাকা আর হারিয়ে যাওয়া টানাপোড়েনের পর এবার একটু বৌদ্ধ ধর্মের দিকে তাকাই। এই মাটিতে এর শেকড় কতটা পুরনো? বগুড়ার মহাস্থানগড় তো প্রায় ২৫০০ বছর আগের পুণ্ড্রনগরীর ধ্বংসাবশেষ। হ্যাঁ, মহাস্থানগড় তো খুবই প্রাচীন। গুপ্ত আর পাল যুগে এই এলাকাটা জ্ঞানচর্চার বৌদ্ধ সংস্কৃতির একটা বড় কেন্দ্র ছিল। এরপর ধরুন নওগাঁর পাহাড়পুর, সোমপুর মহাবিহার। হ্যাঁ, ওটা তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক ৮ম শতকে রাজা ধর্মপাল এটা তৈরি করিয়েছিলেন। বিশাল একটা স্থাপনা। এই যে স্থাপত্য বা পোড়ামাটির ফলকগুলো, সেগুলো দেখলেই বোঝা যায় তখনকার বৌদ্ধ ধর্মের দর্শন বা জীবনযাত্রা কেমন ছিল। আচ্ছা। কুমিল্লার ময়নামতির শালবন বিহারও কিন্তু ৭ম থেকে ১২ শতকের সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতির দারুণ এক উদাহরণ। তার মানে এই বিহারগুলো একসময় বিশাল শিক্ষাকেন্দ্র বা ধর্মীয় কেন্দ্র ছিল, এরকম? একদম, অনেকটা প্রাচীন ইউনিভার্সিটির মতো। আর এখনকার দিনে বৌদ্ধ ঐতিহ্য কিভাবে টিকে আছে? এখনও বেশ ভালোভাবেই টিকে আছে। যেমন ধরুন চট্টগ্রামের দিকে রাঙ্গামাটি বা বান্দরবনের বুদ্ধধাতু জাদি, এগুলো বেশ সক্রিয় ধর্মীয় কেন্দ্র। আবার বান্দরবনের স্বর্ণ মন্দিরটা, ওটা যদিও বেশ নতুন, কিন্তু স্থাপত্যের জন্য আর ট্যুরিজমের জন্য খুব নাম করেছে। পুরনো ঐতিহ্যের পাশাপাশি নতুন স্থাপত্যেরও উদাহরণ আছে। হ্যাঁ, দুটোই পাশাপাশি চলছে। আচ্ছা, এই প্রাচীন আর আধুনিক ধারার পাশাপাশি ইসকনের মতো আন্তর্জাতিক সংস্থানের উপস্থিতিও তো বেশ চোখে পড়ার মতো। বাংলাদেশে এরা কবে থেকে কাজ করছে?
ইসকন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস এরা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯৭৮ সাল থেকে। ওহ, বেশ আগের থেকেই। হ্যাঁ, এদের প্রধান কেন্দ্র আছে নড়াইলের স্বরূপগঞ্জে আর ঢাকার স্বামীবাগে। এদের মূল কাজটা কি? শুধু কি ধর্মীয় আচার অনুষ্ঠান? দেখুন, মূলত ভাগবত গীতা আর ভক্তিযোগের প্রচার করাই এদের প্রধান কাজ। রথযাত্রা বা জন্মাষ্টমীর মতো উৎসবগুলো খুব বড় করে ওরা। হুম। সেবামূলক কাজও করে, যেমন অন্নদান বা স্কুল চালানো। দেশের প্রায় সব বিভাগীয় শহরেই এদের শাখা আছে আর বেশ অর্গানাইজডভাবে কাজ করে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম: একদিকে কান্তজিউ বা পাহাড়পুরের মতো পুরনো সংরক্ষিত স্থাপত্য, অন্যদিকে পানাম নগরের মতো প্রায় হারিয়ে যাওয়া ইতিহাস, আবার যশোরেশ্বরী বা ঢাকেশ্বরীর মতো জীবন্ত ঐতিহ্যও আছে। আর ইসকনের মতো নতুন কিন্তু খুব সক্রিয় একটা ধারাও চলছে। বেশ একটা বৈচিত্র্যময় সহবস্থান, তাই না? ঠিক ধরেছেন, এই সহবস্থানটাই কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের একটা বড় শক্তি। পুরনো ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টার পাশাপাশি নতুন ধারাগুলো নিজেদের জায়গা করে নিচ্ছে, বিকশিত হচ্ছে। সত্যি তাই। এই আলোচনা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার হলো: ঐতিহ্য শুধু ইট পাথরের ব্যাপার নয়, এর সাথে মানুষের বিশ্বাস, আচার আর সময়ের স্মৃতি জড়িয়ে থাকে। একদম। আজকের মতো এখানেই থামি তাহলে। তবে একটা ভাবনা কিন্তু মাথায় ঘুরছে। বলুন না। আমরা ঠিক কোন ঐতিহ্যকে কিভাবে রেখে যেতে চাইছি, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।